আহ, সবাই ভালো আছো? তো আমরা আহ, দ্বিতীয় বর্ষের ক্লাস নতুন ভাবে শুরু করছি। তোমাদের তো সর্বশেষ যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন তো আমি বলছিলামই যে ক্লাস শেষ হয়ে মানে ক্লাসে আর সামনে দেখা হবে কিনা। আসলেই তাই বাস্তবায়িত হয়েছে আর কি বিষয়টা। আমি 15ই মার্চে ক্লাস নিয়েছিলাম যেদিন, সেদিন বলছিলাম যে আমার ভিডিও করা আছে, ভিডিওতে আমি বলছিলাম যে সামনে তো দেখা না হতে পারে। ইউটিউবে ইউটিউবে দিয়ে দিছি তো এই ভিডিওটা। হুম। মেসেজ বক্সে সবাই রোল লিখবে, ক্লাস রোল। গুড। 1216 একজন লিখেছে। রে গরু ক্লাস করে নাকি? তোমরা সবাই স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, কোড UI5FGQD। এই কোডটা হলো আমার গুগল ক্লাসরুমের কোড। হ্যাঁ, গুগল ক্লাসরুম কোড লিখে নাও সবাই। UI UI5FGQD, এটা হলো আমার গুগল ক্লাসরুম কোড। গুগল ক্লাসরুম কোড। এখানে আমি যা যা ক্লাসে পড়াবো এবং যে সকল ভিডিও তৈরি হবে ক্লাসের সময়, এই ভিডিওগুলো সব এই ক্লাসরুম কোডে থাকবে। তোমরা এই ক্লাসরুম ঢুকে এই বিষয়গুলো আজকে যা যা ক্লাস নিব সেটা সবই পাবে। প্রতিদিন আমি তাই করে আসতেছি। এই ক্লাসরুমে গেলে তোমরা এই কোডগুলো জিনিসগুলো পাবে, আজকে যা যা পড়াবো সব পাবে। আর আমার ইউটিউব চ্যানেল তো তোমরা পাইছো আশা করি। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের ক্লাসে তো আমি দিছিলাম, ইউটিউব চ্যানেলে ঢুকলেও কিছু ক্লাস পাবে।
আর হলো তাহলে আমি এখান থেকে চলে যাই, আজকের পড়ার বিষয়ে ঢুকি। পড়ার বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, প্রথম শিখন ফল তোমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম শিখন ফলে প্রথমে আছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। তা আমরা জৈব যৌগ বলতে কি বিষয় বুঝি, সেটা সামান্য একটু তোমার গত ক্লাসে মনে হয় তোমাদের স্যারেরা হাইলাইট করছে, আমি একটু অল্প একটু হাইলাইট করব, আমি বেশি কিছু বলবো না। জৈব যৌগের কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন জাতক সমূহকে জৈব যৌগ বলে। এই সংজ্ঞা তো তোমরা শিখছো, নিচে ক্লাসে শিখছো। আর জৈব যৌগের কার্বনের যৌগ, কার্বন যৌগ অধিক হওয়ার কারণটা আমরা এখন একটু তোমরা জানো যে কার্বনের ক্যাটেনেশন একটা ধর্ম আছে। সেই ধর্মটা বিষয়টা কি, সেটা হলো যে মৌলের স্বপরমাণু যুক্ত হয়ে শিকল চক্র গঠন করতে পারে, এই বিষয়টা। তাহলে মৌলের স্বপরমাণু যুক্ত হয়ে, হ্যাঁ, তাহলে এই যেমন হীরা, গ্রাফাইট, ফুলারিন, পলিথিন, ইথিন, প্রোপেন, ইথেন ইত্যাদি তৈরি হওয়ার বিষয়টা। আচ্ছা, আর একটা বিষয় হলো যে কার্বনের যোজনী 4, যে মেলা যোজনী হয় 2, 3, 4 ইত্যাদি। আর একটা বিষয় আছে হলো কার্বনের জারণ অবস্থা -4 হতে +4 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এই জন্য এর যোজনী যৌগ সংখ্যা বেশি। বন্ধন মাত্রা বিভিন্ন রকম হতে পারে, একক দ্বি বন্ধন হতে পারে, পর্যায় সারণীতে অবস্থান মধ্যম অবস্থানে, এই জন্য এর বিক্রিয়া প্রবণতা বেশি। পারমাণবিক ব্যাসার্ধ 60 থেকে 78, 90, 80-র মধ্যে, এটা মোটামুটি সব জায়গায় খাপ খায়। সমানুতা প্রদর্শন করতে পারে, প্রায় সব অধাতুর সাথে বন্ধন গঠনের সামর্থ্য। মধ্যম ইলেকট্রোনেগেটিভিটি মান, হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটিটা সর্বোচ্চ মান হলো 60 আর সর্বনিম্ন মান তো 0.5 এর মতো, এর মাঝামাঝি এর অবস্থান। উৎকৃষ্ট সমযোজী বন্ধন গঠন করতে পারে, হ্যাঁ, তারপরে তোমার পলিমার গঠন করতে পারে। বন্ধন শক্তির একটা বিষয় আছে, জুইটার আয়ন তৈরি করতে পারে। অরবিটাল ও অরবিটালের সংকরণেও একটা প্রভাব বিস্তার করছে। জ্যামিতিক আকৃতি একটা প্রভাব বিস্তার করে। 3 ধরনের বন্ধন বিন্যাস, রৈখিক, ত্রিভুজীয়, চতুস্তলিক। এই সকল কারণে কার্বনের যোজনী অধিক সংখ্যক যৌগ তৈরি হয়। তা আমরা এটা বিষয়ে আমি ক্লাসে অলরেডি তোমাদের ইউটিউব চ্যানেলে যে ক্লাস দিছিলাম সেখানে আলোচনা করছি, এখানেও তোমরা দেখতে পারো। আহ, জৈব যৌগে কার্বন থাকবেই, এর কোনো মাপ নেই। আর কার্বনের সাথে থাকতে পারে শুধু হাইড্রোজেন, শুধু হাইড্রোজেন থাকলে তাকে বলবো আমরা হাইড্রোকার্বন। সাধারণ সাধারণ সংকেত হলো CnH6, আর এক্স এর মানটা সর্বোচ্চ মান হলো 2n+2, আর সর্বনিম্ন মান এটা কম হতে পারে। তাহলে এখানে একটা বিষয়, n সংখ্যক কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন অণুতে সর্বোচ্চ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো 2n+2, এর চাইতে বেশি হবে না। আর সর্বনিম্ন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো 2টা, এর চাইতে কম হতে পারে না, তাহলে হাইড্রোকার্বন বলবো না। হ্যাঁ, হাইড্রোজেনে কার্বন থাকলে হাইড্রোকার্বন হয়। এবং হাইড্রোকার্বন আর একটা বিষয় হলো, সকল ধরনের হাইড্রোকার্বন অণুতে এই হাইড্রোজেন সংখ্যা হলো জোড় সংখ্যক, বিজোড় সংখ্যায় হবে না। হাইড্রোকার্বন অণুতে কোনো বিজোড় সংখ্যক হাইড্রোজেন থাকবে না। এটা তোমরা একটু সংকেত সংকেত লিখতে গেলে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর এন সংখ্যক কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সর্বোচ্চ সংখ্যা 2n+2। এছাড়া 2n হতে পারে, 2n-2 হতে পারে, 2n-4 হতে পারে, 2n-6 হতে পারে, এরকম করে সর্বনিম্ন 2টা হতে পারে। তাহলে এন সংখ্যক কার্বন পরমাণুর সর্বোচ্চ হাইড্রোজেন ধারণ ক্ষমতা 2n+2 সংখ্যক। হ্যাঁ, আর সাধারণ সংকেত আমরা এইভাবে লিখতে পারি, CnH2n+2, H2n-2, H2n-4, H2n, এই যে একটু আগে বলছি জোড় সংখ্যক হাইড্রোজেন থাকবে, এই জন্য জোড় সংখ্যায় কমতে থাকে। এইভাবে আমরা এইভাবে CN+2 লিখতে পারি। আর জৈব যৌগের অণুতে আরো থাকতে পারে তোমার কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার, ফসফরাস, বোরন, সিলিকন ইত্যাদি।
মৌল থাকতে পারে। সাধারণ জৈব অণুর সংকেতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যার উপর অক্সিজেন এবং সালফারের কোনো ভূমিকা থাকে না। তার মানে অক্সিজেন যে সংখ্যকই থাক না কেন 2n+2 সংখ্যক হাইড্রোজেন থাকবে কার্বনের সংখ্যার উপরে। তো এরকম প্রশ্ন করা যেতে পারে যে জৈব যৌগের সংকেতে হাইড্রোজেন সংখ্যার উপরে নিম্নে কোন মৌলটির কোনো প্রভাব নাই? তাহলে তোমাদের এখান থেকে সেইভাবে উত্তর দিতে হবে অক্সিজেন সালফারের কোনো প্রভাব নেই। অক্সিজেনের তো নাই, একেবারে নিশ্চিতভাবে অক্সিজেন নাই। সালফারে থাকতে পারে যদি তোমার সালফারের যোজনী বেশি হতে পারে। হ্যাঁ, কিন্তু অক্সিজেনের নিশ্চিতভাবে অক্সিজেনের হাইড্রোজেন সংখ্যার উপর কোনো প্রভাব নেই। শুধুমাত্র নাইট্রোজেন এবং হ্যালোজেন যদি থাকে এদের ভূমিকা আছে। এদের সংখ্যা বিজোড় হলে হাইড্রোজেন বিজোড় হবে, আর এদের সংখ্যা জোড় হলে হাইড্রোজেন জোড় হবে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো নাইট্রোজেনের উপস্থিতিতে হাইড্রোজেনের সংখ্যা বেড়ে যায়। তোমার নাইট্রোজেন যদি এন সংখ্যক থাকে তাহলে হাইড্রোজেন হবে 2n+2 এর সাথে এনটা যোগ হবে। এই লিখে নাও, নাইট্রোজেনের এই সংকেত দিয়ে এই সংকেতটা লিখে নাও। এই যে এই সংকেতটা লিখে নাও, এই সংকেতটা লিখে নাও, এই সংকেতটাও লিখে নাও। হ্যাঁ, আর যদি হ্যালোজেন উপস্থিত থাকে তাহলে হ্যালোজেন সংখ্যা অনুযায়ী এইটা হাইড্রোজেন সংখ্যা কমে যাবে। হ্যাঁ, এখানে কমে। আর নাইট্রোজেন থাকলে হাইড্রোজেনের সংখ্যা বাড়ে যায়। তো জৈব যৌগের শ্রেণী বিভাগ, আমরা যে টার্গেট শিকনফল, সেই শিকনফলের মধ্যে ঢুকছি। শ্রেণী বিভাগের বিভিন্ন ভিত্তি আছে, বিভিন্ন ভিত্তিতে শ্রেণী বিভাগ করা হয়। কার্যকরী মূলক ভেদে শ্রেণী বিভাগ আছে, গঠন ভেদে শ্রেণী বিভাগ আছে, বন্ধন মাত্রা ভেদে শ্রেণী বিভাগ আছে, উৎস ভেদে শ্রেণী বিভাগ আছে। তাহলে এই বিভিন্ন মাত্রায় শ্রেণী বিভাগে আছে। তোমাদের এই বিষয়গুলো তোমাদের বইয়ের আমি কপি করছি সব, এখানে তোমরা দেখতে পারো। এটা হলো গোমেজের বই, এখানে ওই বিষয়গুলো নাই। শ্রেণী বিভাগ বলতে সরাসরি তারা এরকম একটা ছক তুলে দিছে এবং এই ছকের মধ্যে যে সকল বিষয়গুলো আছে এই বিষয়গুলো আলোচনা করছে। যে তোমার জৈব যৌগের শ্রেণী বিভাগ এলিফেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ প্রথমে ভাগ করছে। আর একজন আছে, আরেকটা বই আছে গুহ, ইনিও এই এলিফেটিক যৌগ অ্যারোমেটিক যৌগ ভাগ করেছেন। আর একজন আছেন হাজারির বই, এখানে দেখা যায় এখানে শ্রেণী বিভাগ করতে যে প্রথমে মুক্ত শিকল যৌগ বদ্ধ শিকল যৌগ নিয়ে আসছে। ইনি আর অ্যারোমেটিক এলিফেটিক আনেননি, ইনি আর এলিফেটিক অ্যারোমেটিক আনছেন পরে। আমি দেখাই তোমাদেরকে। আহ, এই যে এলিফেটিক অ্যারোমেটিক বিষয়টা নিয়ে আসছেন উনি পরে। এলিফেটিক অ্যারোমেটিক এই যে এখানে এলিসাইক্লিক অ্যারোমেটিক যৌগ ইনি পরে নিয়ে আসছেন। তা এক একটা বই এক এক রকম। এই যে মইজের বই দেখো মুক্ত শিকল যৌগ বদ্ধ শিকল যৌগ। আর গুহর বইয়ে প্রথমে আসছে এলিফেটিক অ্যারোমেটিক। তাহলে আমরা কোনটা নিব শ্রেণী বিভাগ? তোমাদের কাছে আমার প্রশ্ন। হাজারির বইয়ে দেওয়া আছে মুক্ত শিকল বদ্ধ শিকল দিয়ে শুরু জৈব যৌগের শ্রেণী বিভাগ, আর সঞ্জীব কুমার গুহের বইয়ে দেওয়া আছে এলিফেটিক অ্যারোমেটিক যৌগ শ্রেণী বিভাগ। তাহলে আমি কোনটা নিব বলো তো শুনি, ছাত্ররা বলো। তোমরা তো অনেক বই পড়ো, তোমরা বলো। এই যে ইনিও আরেকটা বই, এটা ইনিও এলিফেটিক অ্যারোমেটিক শ্রেণী বিভাগ করছেন শুরুতে। হ্যাঁ, আবার আরেকজন ইনিও এলিফেটিক অ্যারোমেটিক শ্রেণী বিভাগ করছেন। আবার এই যে এটা এখানে দেখতে পাচ্ছি মহসিনের বই, ইনিও এলিফেটিক অ্যারোমেটিক শ্রেণী বিভাগ দিয়ে শুরু করছেন। আর মইজের বই মুক্ত শিকল জৈব শিকল বদ্ধ শিকল, হাজারির বইয়ে মুক্ত শিকল বদ্ধ শিকল। হ্যাঁ, আর বাকি সবাই শ্রেণী এলিফেটিক অ্যারোমেটিক। তোমরা বলো তো কোনটা শুরু করবে? ছাত্রদের জিজ্ঞাসা করছি। আর তোমাদের আহসান কবির স্যারের বইটি আছে। আহসান কবির, ওইটা তো জি। এলিফেটিক অ্যারোমেটিক। হাজারি এবং মই ছাড়া বাকি সব বই এলিফেটিক অ্যারোমেটিক। কবিরের বই এখানে আছে তো, কবিরের বইও আছে। তাহলে এটা হলো জয়নাল হাজারি কবির, এই যে কবিরের বই তো এটা এলিফেটিক অ্যারোমেটিক। মহসিনের বই আছে এলিফেটিক অ্যারোমেটিক।
মহিজের বইয়ে আছে তোমার মুক্ত শিকল জৈব বদ্ধ শিকল, হাজারীর বইয়ে মুক্ত শিকল বদ্ধ শিকল। তো শ্রেণী বিভাগে নিয়ে কনফিউশন আছে সবাই লেখকরা, লেখকদের সাথে সাথে আমাদের শিক্ষকরাও শ্রেণী বিভাগ নিয়ে কনফিউশনে আছেন কোন বই ফলো করবেন, নানান ক্যাসাল। তাহলে তোমাদের যে একাধিক বই দেওয়া হয়েছে কি জন্য এখন বুঝতে পারতেছো যে বিভিন্ন বই ফলো করে তোমাকে উপযুক্ত জিনিসটা খুঁজে বের করতে হবে। তো এই জন্য উপযুক্ত জিনিসটা খোঁজার জন্য আমি যে শ্রেণী বিভাগটা করছি, আমি করছি হলো কার্যকরী মূল্যভেদে শ্রেণী বিভাগ, যেটাকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি। এটা আলাদা চ্যাপ্টার আছে, আলাদা শিক্ষণফল আছে, এই জন্য এটা আমি পড়াচ্ছি না। এছাড়া গঠনভেদে শ্রেণী বিভাগ আছে। গঠনভেদে শ্রেণী বিভাগ দুই রকম, মুক্ত শিকল যৌগ আর চাকরিক বা যুক্ত শিকল যৌগ। হ্যাঁ, গঠনভেদে এই মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সরল শিকল, পার্শ্ব শিকলওয়ালা। আর চাকরিক বা যুক্ত শিকল যৌগকে এলিসাইক্লিক অ্যারোমেটিক অথবা কার্বোসাইক্লিক বিষমচাক্রিক দুই ভাবে বিভক্ত করা হয়েছে। এলিসাইক্লিক অ্যারোমেটিকও বলা যেতে পারে, আবার কার্বোচাক্রিক বিষমচাক্রিক বলা যেতে পারে। দুইটা কিন্তু এলিসাইক্লিকের আবার কার্বোচাক্রিক বিষমচাক্রিক হতে পারে, অ্যারোমেটিকের আবার কার্বোচাক্রিক বিষমচাক্রিক হতে পারে। এই বিষয়গুলো একটু বুঝতে হবে। এই জন্য এই পদগুলো তুমি মনে রাখবা যে কি কি পদ আমরা ব্যবহার করছি। বন্ধন মাত্রা ভেদে সম্পৃক্ত অসম্পৃক্ত দুই রকম। সম্পৃক্ত কার্বন কার্বন একক বন্ধনালা যৌগ, যেটা সম্পৃক্ত যৌগ বলবো। আর অসম্পৃক্ত যৌগ অ্যালকিন অ্যালকাইন। অসম্পৃক্ত আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যালকিন এবং অ্যালকাইন। এবং এখানে অ্যালকিনের মধ্যে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আর অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে তাকে অ্যালকেন বলবো। এটা আবার চাকরিক হতে পারে, এটা আবার বিষম চাকরিক হতে পারে, এটা আবার কার্বোচাকরিকও হতে পারে। তার মানে শ্রেণী বিভাগের এই যে গঠন ভেদে এবং বন্ধন ভেদে শ্রেণী বিভাগ, এগুলিকে আবার একত্রে করে মিলেমিশে আমাদের বলতে হয়। এই জন্য তোমাদের ওখানে ছকের মধ্যে অনেকগুলো ঘর চলে এসছে। তারপরে উৎসভেদে প্রাকৃতিক উৎস আর সাংশ্লেষিক বা কৃত্রিম দুই রকম উৎসভেদে যৌগ তৈরি আমাদের আছে। তো এই টেবিলটা তোমরা সবাই কপি করে নাও, কারণ যে এইটাই আমরা পরে ব্যবহার করা শুরু করব। এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। জৈব যৌগের বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা হয়, কার্যকরী মূলকভেদে শ্রেণীবিভাগ, গঠনভেদে শ্রেণীবিভাগ, বন্ধন মাত্রা ভেদে শ্রেণীবিভাগ, উৎসভেদে শ্রেণীবিভাগ। আর কার্যকরী মূলকভেদে শ্রেণীবিভাগ হলো সমগোত্রীয় শ্রেণী, এটা আমরা আলাদা আলোচনা করব। আর গঠনভেদে দুই রকম, এই আর কি। নিশ্চয় সবাই স্ক্রিনশট নিছ? স্ক্রিনশট নিতে পারো তো? হ্যাঁ স্যার, নিছি। আমরা এখন এগুলি সবগুলো একত্রে করে ব্যবহার করব। আমি বিভিন্ন বইয়ের যে শ্রেণী বিভাগের ছকটা আছে আমি এখানে তুলে ধরছি। আমরা এই যৌগটাকে মুক্ত শিকল যৌগ বলছে, আমরা এটাকে অ্যালিফেটিক যৌগ কেন নাম সম্পৃক্ত যৌগ বলতে পারি। হ্যাঁ, এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, এটাকে আমরা অসম্পৃক্ত বলবো। এখানে আমরা কি কি বলতে পারি এটাকে বলো তো? এটাকে আমরা দ্বিবন্ধন আছে অসম্পৃক্ত যৌগ বলতে পারি। এটাকে কার্বোচাক্রিক যৌগ বলতে পারি। কার্বোচাক্রিক মানে যে চক্রের মধ্যে সকল পরমাণু কার্বন পরমাণু, এটা হলো কার্বোচাক্রিক। আর এটা বিষম চাক্রিক যৌগ বলতে পারি, কারণ যে পরমাণু যে চক্রের মধ্যে কার্বন ছাড়াও অন্য পরমাণু থাকে তাকে বিষম চাক্রিক যৌগ বলে। এটা এটা কি ধরনের যৌগ? এটা হলো আমরা ওই যে বিভিন্ন বন্ধন দিয়ে যে যৌগগত করা শিখলাম, সবগুলো মিলে বলতে হবে এটা হলো অ্যালিফেটিক যৌগ, এবং এটা একটা চাক্রিক যৌগ, এবং এটা একটি কার্বোচাক্রিক যৌগ। এই তিন পরমাণু দিয়ে যে কার্বন চক্রটা তৈরি হয়েছে, আমরা এটাকে তিন রকম নাম দিব। এটা অ্যালিফেটিক, সম্পৃক্ত, কার্বোচাক্রিক, হ্যাঁ, যৌগ। তাহলে এলিফেটিক, কার্বোচাক্রিক, হ্যাঁ, চাক্রিক যৌগ বললাম। তাহলে এই যে মানে আমরা দুই রকম করে নামটা মানে একত্রে করে বলে দিচ্ছি, এরকম করে বলতে হবে। এখানে এই যে তিন বন্ধন আছে, এটা কি? এটা হলো হাইড্রোকার্বন, কার্বন হাইড্রোজেন ছাড়া নাই, ওটা তো শ্রেণী বিভাগের মধ্যে তোমাদের এখানে নাই, ওটা সমগোত্রীয় শ্রেণীর মধ্যে আছে। এটা হলো অ্যালিফেটিক যৌগ। অ্যারোমেটিক কাকে বলে? যে যৌগের মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে তাকে অ্যারোমেটিক বলে, সেটা আবার আলাদা হিসাব আছে। সেটা বুঝতে গেলে আমাদের কাজ করতে হবে।
তো এইভাবে আমরা এলিফ্যাটিকের মধ্যে আর অ্যারোমেটিক যৌগ এইভাবে তারা শ্রেণীবিভাগ করছে প্রথমেই। আর আমরা কি করলাম, মুক্ত শিকল বদ্ধ শিকল দিয়ে শ্রেণীবিভাগ শুরু করলাম এবং সকল বিষয় এর মধ্যে নিয়ে আসলাম। তো এইভাবে এই যে বিভিন্ন এই যে এই লেখকরা বিভিন্ন কাজ করেছেন, আমরা এক একজন ছাত্র এক একটা বিষয় ফলো করবে। এই জন্য আমরা এই বিষয়ের উপরে প্রশ্ন করার সময় এটা খেয়াল রাখি যে আসলে বইগুলোতে তো বিভিন্ন রকম আছে। এই জন্য আমরা যুক্ত করে আমি যেভাবে বললাম ওইভাবে আমরা প্রশ্ন করে থাকি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে। আর বিদেশি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওপেন চেইন এবং ক্লোজ চেইন, বিভিন্ন বিদেশি বইগুলোতে এইভাবে ভাগ করে দেওয়া আছে প্রথমে। তারপরে তারা মানে বদ্ধ শিকল আর চাকরিক এবং সরল শিকল মানে অ্যালিফেটিক, এইভাবে তারা ভাগ করছে। হ্যাঁ, তারপরে এই ক্লোজ সাইকেলকে আবার দুই ভাগে, এবং হোমোসাইক্লিক যৌগকে অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক দুই ভাগে ভাগ করছে। হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিকের মধ্যে কিন্তু অ্যালিফেটিক অ্যারোমেটিক আছে। এটা ঠিক হয়নি, এদের এদের শ্রেণী বিভাগটা, এখানেও সমস্যা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এই যৌগটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে একদম বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, আমরা এখন বলতে পারবো। যেমন এটা এটা একটা অসম্পৃক্ত যৌগ, এবং এটা একটা চাক্রিক যৌগ, এবং এটা একটা সালফার আছে যেহেতু হেটারোচাক্রিক যৌগ। এখন অ্যারোমেটিক না অ্যালিফেটিক এইটা এখন বলা মুশকিল, কারণ যে এখানে আরেকটা অ্যারোমেটিকের জন্য একটা হিসাব আছে। ওই হিসাবটা শেখার পরে আমরা অ্যারোমেটিক যৌগ সম্বন্ধে সিদ্ধান্ত দিব। কিন্তু এখন আমি এরা দিয়ে দিচ্ছে আগেই সিদ্ধান্ত, ভাবছে যে তোমরা মুখস্থ করে আসো, কিন্তু তোমাদের অ্যারোমেটিক বিষয়টা আমরা অন্য একটা শিখন ফলে শেখাবো। তখন তোমরা সিদ্ধান্ত দিবে যে এটা অ্যারোমেটিক কিনা। অ্যারোমেটিক সিদ্ধান্ত আগে দিলে সমস্যা। এই জন্য শ্রেণী বিভাগে বদ্ধ শিকল আর যুক্ত শিকল শ্রেণী বিভাগটাই বেশি ভালো। খোলা শিকল এবং বদ্ধ শিকল শ্রেণী বিভাগটাই ভালো, মুক্ত শিকল বদ্ধ শিকল। কারণ যে এলিফেটিক অ্যারোমেটিক শ্রেণী বিভাগ করতে গেলে আগে তাহলে অ্যারোমেটিকের ধারণা দিতে হবে, কিন্তু অ্যারোমেটিকের তোমাদের অ্যারোমেটিক ধারণা দেওয়া আছে হলো শিখন ফল একটা আলাদাই আছে। তার আগে পর্যন্ত তোমার শ্রেণী বিভাগের মধ্যে এটা আসা উচিত হয়নি। হুম, শিখন ফল তোমার এটা দেওয়া আছে হলো কোথায়, অ্যারোমেটিসিটি গণনা করার জন্য শিখনফল 8-এ দেওয়া আছে। তাহলে শিখনফল 8-এর আগে তুমি এই অ্যারোমেটিক সিদ্ধান্ত দিতে পারবে না। সো এখানে এইটা যেমন এই যে এই যৌগটা, এখানে তোমরা কি মাউস পয়েন্টার দেখতে পাও স্ক্রিনে যারা দেখতেছো? আচ্ছা, আমি যে যৌগটা ধরে আছি এখানে কয়টা কার্বন আছে? লাল দাগের উপরে লাল দাগ কে যেন দিয়ে রাখছে। দুইটা। আর অক্সিজেন আছে একটা, তাই না? এইটা চাক্রিক না সরলরৈখিক? চাকরি। চাক্রিক। এটা বিষম চাক্রিক না কার্বোচাক্রিক? বিষময় তো। হ্যাঁ, বিষম চাক্রিক। আর এটা উপরেরটা চার চার কার্বন যেটাতে আছে কার্বোচাক্রিক। গুড। তাহলে এই যে এখানে বেনজিনের রিং তো তোমরা চেনোই, তোমাদের 9-10-এও ছিল দেখলাম। তাই ওই বেনজিন রিং এর এইটা এই যৌগটা কি বিষম চাক্রিক না কার্বোচাক্রিক? কার্বোচাকরি। গুড, কার্বোচাক্রিক। যদি অক্সিজেন চক্রটা তৈরি হয়েছে তোমার কার্বন দিয়ে, এই জন্য কার্বোচাক্রিক। আর এই যৌগটা বিষম চাকরি, একটা হ্যাঁ, কার্বন নাই। একটা কার্বন নেয়, অন্য পরমাণু আছে, বিষম পরমাণু আছে। এই যৌগটা কার্বোচাকরি। আর কি বলা যেতে পারে? আর কি বলা যাবে? দ্বিবন্ধন আছে তো, অসম্পৃক্ত। অসম্পৃক্ত। হুম, অসম্পৃক্ত কার্বোচাক্রিক। আর এটা 3 কার্বনের এটা 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 চাকরি। কার্বোচাক্রিক। কার্বোচাক্রিক, হ্যাঁ, কার্বোচাক্রিক বলতে হবে। এই যে তোমাদের এখানে লেখাও আছে কার্বোসাইক্লিক। হ্যাঁ, আর এটা মুক্ত শিকল, মুক্ত শিকল যৌগ এবং অসম্পৃক্ত যৌগ। মুক্ত শিকল অসম্পৃক্ত
দ্বিবন্ধনালা অসম্পৃক্ত। এটা মুক্ত শিকল শাখা শিকল যুক্ত। হ্যাঁ, মুক্ত শিকলে শাখা শিকল, সরল শিকল না। এটা হলো মুক্ত শিকল সরল শিকল অ্যালকিন যৌগ, দ্বিবন্ধন যুক্ত অসম্পৃক্ত যৌগ। এইভাবে তোমরা বিভিন্ন বিষয়গুলো বুঝবে আশা করি। এরপরে আমি চলে যাব হলো সমগোত্রীয় শ্রেণী। তোমাদের ক্লাস হলো 10:42 বাজে, 30 মিনিট হলো আর 10 মিনিট আছে। আচ্ছা, তোমরা এর মধ্যে কোনো প্রশ্ন আছে আর এটা নিয়ে? শ্রেণী বিভাগটা ভালো করে মনে রাখবে। আরেকটা শ্রেণী বিভাগ যেটা প্রথমে যেটা বলছিলাম যে তোমার এই কার্যকরী মূলক ভেদে শ্রেণী বিভাগ, তা কার্যকরী মূলক না জানলে তো শ্রেণী বিভাগ করা যাবে না। তো তারপরেও আমরা একটু চেষ্টা করব শেখার জন্য। তো এখানে দেখো সমগোত্রীয় শ্রেণী ও সমগোত্রক। এখানে একই কার্যকরী মূলক বিশিষ্ট, তার নিচ থেকে দেখি, নিচে আমি সংক্ষেপে লিখছি, সমগোত্রীয় শ্রেণীভুক্ত যৌগসমূহকে সমগোত্রক বলে। সমগোত্রক সমূহের আণবিক ওজনের ক্রমসজ্জাকে সমগোত্রীয় শ্রেণী বলে। তাহলে দুইটা পরস্পর নির্ভর হয়ে গেল। তো স্বাধীন সংজ্ঞা কি দিব? একাধিক মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট যৌগসমূহকে পরস্পরের সমগোত্রক বলে। তাহলে একাধিক মিথিলিন মূলকের পার্থক্য, আর কিছু থাকবে না, অন্য সব মিল থাকবে, খালি পার্থক্য থাকবে মিথিলিন মূলকে। এক বা একাধিক, এক বা একাধিক, এক এক বা লেখা লাগতো, এক বা একাধিক, এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট যৌগ সজ্জাকে সমগোত্রীয় শ্রেণী বলে। হ্যাঁ, তাহলে এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট যৌগসমূহের শ্রেণী বিশিষ্ট যৌগসমূহের আণবিক ওজনের সজ্জাকে সমগোত্রীয় শ্রেণী বলে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি অনেকগুলো সংজ্ঞা এখানে ধারণা করতে পারছি। তাহলে মূল বিষয়টা হলো সমগোত্রীয় শ্রেণীভুক্ত যৌগগুলোর মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এবং এইটার সাথে এটার পার্থক্য যদি বিয়োগ করি তাহলে CH2 বিয়োগফল পাবো। পরেরটা থেকে আগেরটা যদি বিয়োগ করি CH2 বিয়োগফল পাবো, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে CH2 বিয়োগফল পাবো। এটা তোমরা 19-এ তোমাদের হোমোলোগাস শ্রেণী ছিল এবং তোমরা সেখানে পড়ছো। সিমিলারলি এখানে ইথেন, প্রোপেন, বিউটেন, টিউটেন দেওয়া আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। বিউটেন এবং পেন্টেনে দুইটা সমাণু হয়। বিউটেনের একটা আইসোপ্রোপেন হয়, মিথাইল প্রোপেন হয়, আর পেন্টেনে তোমার দুইটা সমাণু পাওয়া যাবে, যেটা আসলে ইথেনের সাথে মিলবে মিলবে কিনা এখন বলা মুশকিল। তো সো এখানে আমাদের কিছু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে বড় করে, যে এই সংকেতগুলো আসলে ঠিক কিনা। হ্যাঁ, এটা একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন যে আমরা আসলে সমাণু যদি পাই তখন কি করব। তার সমাণু যেহেতু এখনো শেখানো হয়নি, আপাতত তোমাদের এটা ঠিক আছে, কিন্তু সমাণু শেখার পরে এটা ভুল হবে। তার সমগোত্র শ্রেণীর সমগোত্রক সমূহের বৈশিষ্ট্য বা সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য কি? হ্যাঁ, প্রথমে হলো কার্যকরী মূলক নির্দিষ্ট। হ্যাঁ, তারপরে সমমৌলিক, মানে একই মৌল দ্বারা গঠিত হতে হবে, ভিন্ন মৌল থাকা চলবে না। এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এখানে এন সমান হলো 1, 2, 3, 4 ইত্যাদি থাকাই লাগবে। এদের আণবিক ওজনের 14 এককের বা এর গুণিতক পার্থক্য থাকবে। অনেকেই আণবিক ওজন দিয়ে সংজ্ঞা দেয়, এটা কিন্তু ভুল। আণবিক ওজন দিয়ে সংজ্ঞা দিলে ওই সমাণুগুলো, অনেক সমাণু যেগুলো ওই যৌগের মধ্যে পড়ে না সেগুলো চলে আসে। সেজন্য আণবিক ওজন দিয়ে সংজ্ঞা বলা যাবে না। তোমরা সবসময় মিথিলিন মূলকের পার্থক্য দিয়ে সংজ্ঞা দিবে, একদম অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা। এদের কিছু সাধারণ প্রস্তুত প্রণালী থাকে। এদের রাসায়নিক ধর্মে বিক্রিয়া প্রবণতা সাদৃশ্য থাকে। রাসায়নিক ধর্ম বলতে বিক্রিয়া প্রবণতা বুঝি, কারণ কার্যকরী মূলক একই। এদের ভৌত ধর্মে নিয়মিত ক্রম পরিলক্ষিত হয়, কারণ যে এদের যে ভৌত ধর্ম নিয়ন্ত্রণ করে কে? ভৌত ধর্ম নিয়ন্ত্রণ করে, দেখো, ভৌত ধর্ম নিয়ন্ত্রণ করলে যে কার্যকরী মূলকের পাশের অংশটা, আর কার্যকরী মূলক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, আর পাশের অংশটা বেশিরভাগ ভৌত ধর্ম নিয়ন্ত্রণ করে। এই জন্য ওই পাশের অংশ যেহেতু বেড়ে যাচ্ছে, এই জন্য নিয়মিত ক্রমে অর্ডারে পরিলক্ষিত হবে। এদের একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়।
এদেরকে একটা সাধারণ নামে সম্বোধন করা যায়, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকানল, অ্যালকানেল, অ্যালকানয়েল অ্যাসিড ইত্যাদি। আর একটা সূক্ষ্ম পর্যবেক্ষণ আছে আমাদের, সেটা আমরা এখন শিখব, যে কথাটা আমি একটু আগেই বলতেছিলাম। হ্যাঁ, সেই সূক্ষ্ম পর্যবেক্ষণটার দিকে আমি এখন যাচ্ছি। তা তোমরা মোটামুটি সমগোত্র শ্রেণী তোমাদের ধারণা আছে, 9-10 যেহেতু ছিল এটা, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। 29 জন হয়ে গেছে 44 জন থেকে, তোমাদের কাহিনী এগুলা। সূক্ষ্ম পার্থক্যটা হলো যে, এটা তোমরা লিখে নাও, সমরূপ অংশদ্বয়ের মাঝে এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য। দুই পাশে দুইটা সমরূপ অংশ থাকবে, আর আর মাঝে থাকবে এক বা একাধিক মিথিলিন মূলক। সেই পার্থক্য থাকলেই তখন আমরা তাকে বলবো যে সমগোত্রক। সমরূপ অংশদ্বয়, যেমন এখানে দুইটা সমরূপ অংশ, দুই পাশে দুইটা মিথাইল মূলক, মিথাইল অংশ, মাঝখানে মিথিলিন অংশ, তাহলে তোমার এটা ইয়া থাকবে, এই সমগোত্রক হবে, তাছাড়া হবে না। তো সমগোত্রকের এই হলো বৈশিষ্ট্য। তো আমরা এখানে বলছে যে এই কিটোনের, ইথাইল কিটোনের সময় হোমোলোগাস কোনটা, তাহলে ইথাইল কিটোন, ইথাইলের সাথে কিটোন ঠিক আছে, এটা একটা হতে পারে, কিন্তু এটা হবে না। হ্যাঁ, আণবিক ওজনে কিন্তু তোমরা দেখো ইথাইল কিটোনের সমগোত্রক, ইথাইল কিটোন এটা, আর মিথাইল মূলক এটা একটা সমগোত্রক, তাহলে এটা নয়। ইথাইল, এখানে ইথাইল কিটোন নাই, এটা এটা হবে না। তারপরে অ্যালডিহাইডের এখানে সমগোত্রক কিছু লেখা আছে। হ্যাঁ, এগুলিতে একবার সমাণু চলে আসলে সমগোত্রকের সমস্যা হবে। তো এইভাবে আমরা সমগোত্রীয় শ্রেণী বুঝবো, এবং সমগোত্রকের বিষয়টা বুঝতে গেলে তোমাদের যে মেইন বিষয়টা যেটা ইয়ে করতে হবে, দুইটা সমরূপ অংশ খুঁজে বের করতে হবে, তার মাঝে এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য দেখতে হবে, তাহলেই তুমি বুঝবা যে এটা সমগোত্রীয় শ্রেণী। যেমন মিথানলের সাথে, মিথানলে দুইটা অংশ আছে, একটা হলো মিথাইল অংশ, একটা অক্সিজেন ওইস অংশ। মিথানলের সাথে তোমার বিউটানল, এন বিউটানল সমগোত্রক হতে পারে, কিন্তু 2 মিথাইল প্রোপানল সমগোত্রক হবে না। কিন্তু সাধারণ সংকেতে আমরা সমগোত্রক পাই। হুম, কোথায় লিখি, একটা প্রোগ্রাম চললে আরেকটা প্রোগ্রাম চালানো আমার জন্য খুব কঠিন, আমার ল্যাপটপটা খুব মানে ব্যাকডেটেড। আমার ল্যাপটপ হলো এএমডি ব্যাকডেটেড ল্যাপটপ, দুইটা প্রোগ্রাম চালানোর জন্য খুব কঠিন। এখানে কারো কোনো প্রশ্ন আছে? মিথানলের সাথে এটা কি ইয়া হবে, সমগোত্রক হবে? মিথানলের সাথে এটা সমগোত্রক কিনা? 2 নম্বর।
এটাকে সমগোত্রক বলা যাবে। পরেরটা আণবিক ওজন কিন্তু একই। এটা হলো আণবিক ওজন তোমার হলো CH3 এটা হলো 32 উপরেরটা। হ্যাঁ, 15 আর 17। এটার আণবিক ওজন হলো 32-এর সাথে আরো 28 যোগ 50। এটার আণবিক ওজন হলো 50। তো এই দুটো কি মানে মিথানলের সাথে কি এটা সমান বলা যাবে? হ্যালো, লাইনে তো মনে হয় সবাই আছো। বলো এই 3 নম্বরটা সমানুবল মিথানলের সমানু হবে কিনা, সমগোত্রক হবে কিনা। সমানু না তো সমগোত্রক। বা প্রশ্ন করা হলো কোনটা মিথানলের সমগোত্রক না। এটা 50-এর সাথে 32-এর সাথে 60। এটা 60 হবে। 60, এটাও 60। তাহলে 14 14 যোগ 60। হ্যাঁ, 32 যোগ 14 14 14 যোগ 14, তাহলে 60 হচ্ছে। এখন বলো যে এটা সমানু হবে কিনা, সমগোত্রক হবে কিনা। এটাও 60, এটাও 60। মিথানলের সমগোত্রক কোনটা? দুইটা কি সমগোত্রক বলবো? এখনো 1 মিনিট 39 সেকেন্ড। বলো জবাবটা দাও। নিচেরটা সমগোত্রক বলবো কিনা। জি স্যার, হইতে পারে। না, হতে পারে না, কারণ যে মিথিলিন মূলক তো এখানে উপরেরটা দুইটা পার্থক্য আছে, নিচেরটা তো মিথিলিন মূলক নাই। নিচেরটায় মিথিলিন মূলক আছে। মিথিলিন মূলকের পার্থক্য পাওয়া যাচ্ছে, এর সাথে এটা পাওয়া যাচ্ছে না, তাহলে এটা সমগোত্রক হবে না। এটা হলো সূক্ষ্ম পার্থক্য, সমরূপ অংশদ্বয়ের মাঝে এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য। তা দুইটা সমরূপ অংশ, আমার এখানে এই একটা অংশ, হ্যাঁ এটা একটা অংশ, আর এই একটা অংশ, লাল একটা অংশ। এই দুইটা অংশের মধ্যে এটা একটা, এটা অংশ, এই অংশ দুইটার